ভোটের আগে উত্তপ্ত রাজনীতির মাঠ, দাবিদাবার ঝড়, সেই সঙ্গে ক্ষমতা গ্রহণের এক অন্যরকম পরিস্থিতি, সবই যেন এক সুতোয় গাঁথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ জনগণের ভাগ্য কি ব্যালট বাক্সে লেখা নাকি রাজপথের গর্জনে? তাই আজ আমরা আমাদের এই আয়োজনের যে বিষয় সেই নির্ধারণ করেছি, আসছে নির্বাচন তবু কেন আন্দোলন। সবাইকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, দেখছি নিউজ 24, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমার ডান দিক থেকে একটু পরিচয় করে দিতে চাই, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা আগেই বলেছি যে আমরা বিষয় নির্ধারণ করেছি আসছে নির্বাচন তবু কেন আন্দোলন। আমি একটু এটা নিয়ে শুরুতেই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে যাব। দেশের অবস্থা শেষ, এই কথা আপনার কেন মনে হয়? এটা আমি গতকালকে একটা মিডিয়াতে বলেছিলাম, আপনি বোধহয় সেখান থেকে কোট করছেন। আমি সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আপনি যদি অর্থনীতির দিকে তাকান, আপনি দেখবেন আজকে প্রথম আলোতে একটা দীর্ঘ প্রতিবেদন ছাপা হয়েছে, সেখানে জিডিপির প্রবৃদ্ধি এত নিচে কখনো ছিল না, বিনিয়োগ পেছনের দিকে হাঁটছে, মূল্যস্ফীতি এমন জায়গায় গেছে যে মানুষ যেটা কিছুদিন আগে পর্যন্ত কিছুটা স্বস্তিতে ছিল, সেই স্বস্তিটা মানুষের চলে গেছে। বিনিয়োগ যেহেতু স্থবির হয়ে আছে, মানুষ কর্মসংস্থান হারাচ্ছে, মানুষ প্রচুর বেকার হচ্ছে। কারখানাগুলো মানে বেশ কয়েক মাস ধরে বেশ কিছু কারখানা বেতন দিতে পারছে না, যেটার একটা ধাক্কা আপনি গাজীপুর এবং সাভারে দেখেছেন, যে শ্রমিকরা পথে নেমেছে, আন্দোলন করছে। এটা গেল অর্থনীতির দিক। এবং আপনি যদি আজকে, আমি দেখছিলাম যে একে আজাদ সাহেব, তিনি একজন বড় ব্যবসায়ী, শিল্পপতি বাংলাদেশের, তিনি বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া ছাড়া আসলে আর কোনো বিকল্প নাই। আমি তো একে আজাদ সাহেবকে মেনশন করছি, এরকম প্রত্যেকটা ব্যবসায়ী, আপনি সেটা বসুন্ধরা গ্রুপ বলেন, আপনি সেটা হামিম বলেন, আপনি সেটা যে কোনো গ্রুপের কথা বলেন, প্রত্যেকে মনে করছে যে অতি দ্রুত যদি একটা নির্বাচিত জবাবদিহিমূলক সরকার না আসে, দেশের অর্থনীতিকে আর ধরে রাখা যাবে না। এটা গেল অর্থনীতি। দুই, আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। বাংলাদেশে গত এক বছর অর্থাৎ 365 দিনে 370 বা 80টা মব হয়েছে, অর্থাৎ পার ডে একটা করে মব হচ্ছে। নাগরিক টেলিভিশনের একটা, 71 টেলিভিশনের একটা নিউজ গেছে, সেখানে বলা হচ্ছে প্রতি 2 দিনে মবে একজন করে নিহত হচ্ছে। আপনি সেখানে বলেছেন এই মব এই সরকার রাখতে চায়, ধরে রাখতে চায়, এবং তাতে তারা আসলে কিভাবে লাভবান হবে? বেশ কয়েকভাবে লাভবান হবে। সরকার মব ধরে রাখতে চাইছে ডেফিনেটলি, না হলে এক বছর পার হওয়ার পর মব কন্ট্রোল করা যায় না, এটা বিশ্বাসযোগ্য নয়। এক। দুই হচ্ছে, সরকারের ভেতরের অতি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি মবকে বলেছে প্রেসার গ্রুপ, এবং আরো বেশ কিছু উপদেষ্টাকে বলতে শুনেছি। ফর এক্সাম্পল, স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেছে যে তারা ভিতরে ক্ষুব্ধতা আছে, সেই ক্ষুব্ধতার একটা বহিঃপ্রকাশ, অর্থাৎ এক ধরনের লেজিটিমেসি দেওয়া, এক ধরনের পজিটিভ নডিং দেওয়া আমরা সরকারের ভিতর থেকে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন এই মবটা রাখতে চায়? রাখতে চায় এ কারণেই যে সরকার যে কাজগুলো করতে হয়তো চায়, কিন্তু তার যেহেতু পেটোয়া বাহিনী নাই, মানে তার যেহেতু একটা স্টুডেন্ট উইং নাই, একটা মানে ইউথ উইং নাই, একটা নারী উইং নাই, সো তাদের একটা বড় দলগুলোর যা থাকে সেগুলো তাদের নাই, কিন্তু তাদের যেই কাজগুলো তারা করতে চায় সেগুলো তারা মবকে দিয়ে প্রথমে দাবি তোলায়, পরে সেগুলোকে তারা এক্সিকিউট করে। এক। দুই হচ্ছে, সরকার কাউকে শায়েস্তা করতে চায়, কেউ অতিরিক্ত কথা বলছে সরকারের বিরুদ্ধে, সরকার স্ট্রেট তার পিছনে মবকে চালু করে দেবে, এবং মব যখন তার বাড়ির সামনে গিয়ে একটা মানে অরাজক পরিস্থিতি তৈরি করবে, সরকারের সাহায্য আসবে না। ফর এক্সাম্পল, ফজলুর রহমান সাহেবের বাড়ির নিচে, সেখানে মব গিয়ে যেই মহিলা সেখানে অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছিলেন, তিনি সম্প্রতি 10 লাখ টাকা চাঁদা দাবির জন্য ধরা খেয়েছেন। সো আপনি কি মনে করেন যে সরকার না চাইলে এক বছর ধরে এগুলো হতে পারতো? আপনি দেখেন, মাজারের হামলা, আহমেদিয়া সম্প্রদায়ের হামলা, নারীদের উপরে মরাল পুলিশিং, ফুটবল খেলা বন্ধ করা, মঞ্চ নাটকের উপরে চোখ রাঙানো, এই ঘটনাগুলো কি আপনার বিচ্ছিন্ন মনে হয়? নো, এগুলো করা হয়েছে
এবং সরকারের ভেতরের যে সরকার, অনেকগুলো সরকার আছে, তাদেরই কেউ কেউ পজিটিভ নডিং এ এই ঘটনাগুলো ঘটেছে। ধন্যবাদ। আপনার কাছে আসবো শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে আসবো, একটু বলবেন যে যেহেতু এরকম একটা পরিস্থিতির কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন, তার ভেতরে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের পূর্বেই আজকে আমরা দেখতে পেয়েছি যে একটি দল তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং 4 থেকে 5 দফা দাবির তারা আন্দোলনের কথা বলেছে এবং আরও শোনা যাচ্ছে 7 থেকে 8টি দল একসাথে হয়ে তারা যুগপৎ আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে এবং সেখানে 4 দফা দাবির কথা রয়েছে। তো এটি কি আসলে রাজনৈতিক অনৈক্যের অভাব, না আসলে আমরা আসলে একমত হতেই জানি না? কারণটা কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। বাংলাদেশের বহু ধরনের রাজনৈতিক দল আছে, কিন্তু তাদের মধ্যে বিভাজন আছে আদর্শগত, কৌশলগত। কিন্তু 1 বছর আগে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, তাদের সবার একটা অভিন্ন লক্ষ্য ছিল যে আমরা 1.5 দশকের যে শাসন, সেই শাসনের অবসান ঘটাবো এবং এই অবসান ঘটানোর ভেতর থেকে আমাদের দেশটাকে একটা আলোর পথে নিয়ে যাব, একটা জবাবদিহিতামূলক শাসনের দিকে নিয়ে যাব। এই ধরনের অনেক ধরনের প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতিগুলো এসেছিল তরুণদের ভাবনার জায়গা থেকে, তাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। কিন্তু 1 বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন দেখা গেল যে তাদের প্রধান প্রতিপক্ষ, যার হাতে ক্ষমতা, যার হাতে রাষ্ট্র, যার হাতে প্রশাসন, যিনি মুঠের মধ্যে রেখেছিলেন, তাকে বিদায় করার পর নতুন করে কার হাতে ক্ষমতা যাবে এই বিষয়টি নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আপনি যে আন্দোলনের কর্মসূচির কথা বলছেন, যারা এই আন্দোলনের কর্মসূচির কথা বলছে, আজ থেকে 6 মাস আগে আপনার সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ দেন, তাহলে পরিষ্কার করে এরাই বলেছে ডক্টর ইউনূসের সংস্কারের বিরোধিতা করা বা সেই সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই হলো ধর্মের অবমাননা করা। একজন ইসলামী স্কলার, যিনি কুষ্টিয়ার একটা আসন থেকে জামাতের নমিনেশন পেয়েছেন, তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাজিল হয়েছেন, তাকে আমরা একেবারে সাধারণ রাজনীতিবিদ হিসাবে, প্রশাসক হিসাবে, রাষ্ট্রশাসক হিসাবে পাইনি। এর পেছনে একটা আধ্যাত্মিকতা আছে। তাহলে আজকে এসে তারা এই যে কর্মসূচিগুলো দিচ্ছে, এই কর্মসূচিগুলো কেন? মূল জায়গাটা হলো আমার যে কোনোভাবেও ক্ষমতা আমার হাতে নিয়ে আসতে হবে এবং এই ক্ষমতা নিয়ে আসার জন্য আপনি স্ববিরোধিতাগুলো দেখতে পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচন, আপনি 1 মাস আগে একটা ছাত্র সংগঠন যখন তার হলগুলোতে কমিটি দেওয়ার পর গভীর রাতে আপনি মিছিল বের করে বললেন যে ন্যাশনাল পলিটিক্সটাকে এখানে আনা যাবে না। আপনি একাধিক বিশ্ববিদ্যালয়ে বললেন কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড এখানে পরিচালনা করা যাবে না। আবার ডাকসু নির্বাচনের সময় সন্ধ্যার সঙ্গে সঙ্গে আপনি সারা শহর থেকে শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী নিয়ে পুরো ক্যাম্পাস ঘিরে রাখছেন। তার অর্থ আপনি চাইছেন ক্ষমতাটা যেভাবেই হোক না কেন আপনার হাতে, আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। আব্দুল হান্নান মাসুদ, একটু আপনার কাছে আসি। আমরা আজকেই একটা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। আপনাদের সঙ্গে এই বিষয়ে কোন কোন রাজনৈতিক দল সমঝোতায় আছে? ধন্যবাদ। ধরেন জুলাই সনদ, এটা আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রধান আকাঙ্ক্ষা। এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে আসলে জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্ব থাকে কিনা সেটা সবচাইতে বড় প্রশ্ন। তো যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এটা শুধু কোন কোন রাজনৈতিক সংগঠন আছে তা না, যারাই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেটা যে দলেরই হোক, প্রত্যেকটা মানুষ জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং সেটার আইনি ভিত্তি চাই। তারা সকলেই আছে এর সাথে। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে হয়তোবা কোনো কোনো দল এই ক্ষেত্রে অমত পোষণ করতে পারে, কিন্তু তার দলের অধিকাংশ নেতাকর্মী যারা জুলাইয়ে নিজেরা রাজপথে ছিল, তারা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একসাথে আন্দোলন করার ক্ষেত্রে একাট্টা।
তো এই জায়গায় আপনাকে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। শরীফুজ্জামান শরীফ যেরকম বললেন যে আসলে ক্ষমতায় যাওয়ার একটা প্রতিযোগিতার মতো একটা জায়গা তৈরি হয়েছে, যে কারণে বেশ কিছু রাজনৈতিক দল আন্দোলনের কথা বলছে। এনসিপিও তো রাজনৈতিক দল হিসেবে আন্দোলনের কথা বলছে, এবং সেটা জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের কথা। এনসিপিও কি ক্ষমতায় যেতে চায়, সেজন্যই এই আন্দোলনের কথা বলছে? আপনি সবকিছুকে যদি জেনারেলাইজ করতে চেষ্টা করেন তাহলে তো হবে না। শরীফুজ্জামান ভাই কোন আঙ্গিকে বলেছেন সেটা উনি ভালো বলতে পারবেন, তবে সবকিছু যে ক্ষমতাকে কেন্দ্র করে তা না। এটা তো টেবিলে যেই ঐক্যমত কমিশনের টেবিলে যে আলাপ আলোচনা হচ্ছে সেখানে যদি সমাধান হয়ে যায় তখন তার আন্দোলনের প্রশ্নই ওঠে না। এটা ওখানে সমাধান হচ্ছে না গোয়ার্তুমির কারণে কিছু কিছু রাজনৈতিক দলের। তারা সেটা না করলে যদি আরেকটু নমনীয় হয়, একসাথে বসে আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সবাই মিলে ঐক্যমত হয়েছেন, এগুলো সব সমাধান করবেন, তাহলে কেন আপনি পরের সরকার পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন? এখন কিভাবে সমাধান করা যায়, কিভাবে এখন এগুলো বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কথা বলছেন না, কেন এটাকে ঝুলিয়ে রাখতে চাচ্ছেন? এটা সবচাইতে বড় প্রশ্ন। আপনি সেদিকে ঠেলে দিচ্ছেন কেন? সেদিকে ঠেলে না দিলেই তো হয়, আন্দোলনের দিকে ঠেলে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই মিলে বসে সবাই বলছেন যে এই বিষয়গুলো এই রাষ্ট্রের জন্য প্রয়োজন, এই রাষ্ট্রের ঐক্যের জন্য প্রয়োজন, এই দেশ সুন্দরভাবে চলার জন্য প্রয়োজন। সুতরাং এটা আপনি গেলেই করবেন বা পরের সরকার আসলেই করবে, এটা তো মানে বলতে পারেন না। কেন এই সরকার করতে পারবে না? কেন এই সরকারকে সেই লেজিটিমেসি আপনারা দিচ্ছেন না কেন? সবাই মিলে বলতেছেন না কেন এই সরকারই করে যাক, আমরা সবাই যেহেতু এটা বিষয়ে একমত। আপনি সেই ফাঁকফোকর রেখে দিচ্ছেন 90-এর মতো যে 3 জোটের রূপরেখা তৈরি করে যে ফাঁকফোকর রেখে দিছিলেন, পরে বাস্তবায়ন করেন নাই, ঠিক একই ধরনের ফাঁকফোকর রেখে দিচ্ছেন। কারণ এই দেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস তো সবসময় ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতায় যাওয়ার আগে কি বলে সেটা ভুলে যাই। শেখ হাসিনা বলছিল যে ক্ষমতায় গেলে 10 টাকার চাল খাওয়াবে, কিন্তু সেই চাল খাইতে খাইতে আমরা 70 টাকায় খাইছি। সুতরাং ক্ষমতায় যাওয়ার আগে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়, ক্ষমতা গেলে উনি জানেন যে উনি এগুলা বাস্তবায়ন করলে হয়তো বা ঝামেলায় পড়তে পারেন, কিন্তু এখন জনতুষ্টির জন্য, জনগণের ইয়ার জন্য, মানে উনি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন, কিন্তু এখন তো জনচাপ আছে। তো আমি বলি যে আমি গিয়ে বাস্তবায়ন করব, তখন গিয়ে আর বাস্তবায়ন করবো না। এখন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো আমি সেটা বাদ দিতে পারবো না, যদি সেই রকম ঐক্যমত তৈরি হয়। ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহান আপনার কাছে আসবো। একটু বলবেন যে তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং তিনি বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। তো তারেক রহমান দেশে যদি ফিরে তাহলে বিএনপির রাজনীতি কেমন হবে এবং রাজনীতিতে গতির জায়গাটাকে আরও বাড়বে কিনা, কি আশা করেন? আমি মনে করি জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরলে কেবলমাত্র যে বিএনপি রাজনীতিতে একটা নতুন গতির সঞ্চার হবে তাই নয়, পুরো বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করব। বিকজ আপনি জানেন যে বিগত সরকারের নানান রকম ষড়যন্ত্র, নানান রকম মিথ্যা মামলা এবং নানান রকম হুমকির কারণে তিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশের বাইরে আছেন। কিন্তু তিনি তার দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দূর থেকেও যে এই শক্তভাবে নেতৃত্ব দিয়ে গেছেন এবং দলকে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত রেখেছেন। যেখানে বারবার বলা হয়েছিল 14 নির্বাচন, 18 নির্বাচন বা 24 নির্বাচনের পর এখন বিএনপি কি করবে, সেই সময়টাতে, সেই সবচেয়ে দুর্যোগকালীন সময়, বিএনপির জন্মের পরে সবচেয়ে দুর্যোগকালীন সময় কিন্তু তার কাঁধে দায়িত্বটি এসে পড়েছিল এবং সেই সময় তিনি অত্যন্ত সফলভাবে, অত্যন্ত ডাইনামিক ওয়েতে তিনি দলকে পরিচালনা করেছেন। সো তিনি বাংলাদেশে আসলে একটা বিরাট পরিবর্তন কেবল যে দলেই আসবে সেটা আমরা মনে করি না, আমরা মনে করি পুরো বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তনের সূচনা হবে। ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি আরেকবার। সেটা হলো আমরা দেখতে পেয়েছি যে খেলাফত মজলিস আজকে যেই আন্দোলনের ডাক দিয়েছে, তিনটি কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং সেখানে যে দফা দাবিগুলোর কথা বলা হয়েছে, যে 4 থেকে 5 দফা দাবির কথা, সেখানে বলা হয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা তারা বলেছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিটা কতখানি যৌক্তিক? ধন্যবাদ। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিটা নিয়ে এই সময়কালে প্রচুর আলোচনা হচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই জাতীয় পার্টিকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলাম 1990 সালে। জাতীয় পার্টির রাজনীতিকে দুর্ভাগ্য। এখন যে আলোচনাটা হচ্ছে, জাতীয় পার্টিকে তো আমরা 90 সালে বিদায় করে দিয়েছিলাম, জাতীয় পার্টির রাজনীতিকে তো আমরা 90 সালে নো বলে দিয়েছিলাম, কিন্তু সেই জাতীয় পার্টিকে 1996 সালে
তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে আওয়ামী লীগ এবং জামাত মিলে এই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে তারা। আজকে প্রথমে এই প্রশ্নটির উত্তর দেওয়া দরকার যে স্বৈরাচারের জাতীয় পার্টিকে বলছি ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টি নিজেই তো একটা ফ্যাসিস্ট শক্তি ছিল, জাতীয় পার্টি নিজেই তো একটা স্বৈরাচার ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, জাতীয় পার্টির বিরুদ্ধে তার থেকে কোন অংশে কম অভিযোগ ছিল? মানুষ হত্যা করার থেকে শুরু করে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার থেকে শুরু করে, প্রকাশ্যে মিছিলের উপরে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনা জাতীয় পার্টির সময় হয়েছে। সেই জাতীয় পার্টিকে বাংলাদেশে ক্ষমতার প্রশ্নে এই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে বৈধতা দিয়েছে। আজকে তারা এসে বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নিশ্চয়ই তার পেছনেও একটা উদ্দেশ্য আছে। 96 সালে বিএনপির বিরুদ্ধে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, সেই আন্দোলনে এক পাশে শেখ হাসিনা, এক পাশে মওদুদ আহমদ, মাঝখানে মতিউর রহমান নিজামী, সেই যে দৃশ্য এই জেনারেশন হয়তো মনে রাখছে না। আজকে আপনি যে অভিযোগগুলো আনছেন, এই অভিযোগগুলো তো পুরনো অভিযোগ। আগে আপনাকে বলতে হবে আপনি সেই যে ঘটনাটি ঘটিয়েছিলেন, যে জাতীয় পার্টিকে 90 সালে বাংলাদেশের ছাত্ররা রক্তের মধ্য দিয়ে বিদায় করেছিল, তার জন্য আপনাকে সরি বলতে হবে যে জাতীয় পার্টিকে রাজনীতিতে কেন পুনর্বাসিত করেছিলেন। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত কেন নিচ্ছে না? সরকার অনেকগুলো বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, জাতীয় পার্টির ব্যাপারে সরকার কেন সিদ্ধান্ত গ্রহণ করছে না? এই সরকারের মধ্যে তো আমাদের গণ অভ্যুত্থানের প্রতিনিধিরা আছেন, এই সরকারের যারা আছেন তারা তো প্রতিনিয়ত এসে অনেকগুলো কথা বলেন, প্রতিদিন একেবারে ফ্যাসিবাদের বিরুদ্ধে টকবক করে ফোটেন। তাহলে আজকে মাসের পর মাস এই ধরনের একটা ইস্যু আপনি পলিটিক্সে কেন অ্যালাইভ করে রেখেছেন? নিশ্চয়ই এর পেছনে আপনার একটা হিডেন রাজনীতি আছে, অন্য একটা উদ্দেশ্য আছে। ধন্যবাদ। হান্নান মাসুদ, একটু বলবেন জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এনসিপি এখন তাদের অবস্থান কি? তারা কি এখনো জাতীয় পার্টি নিষিদ্ধ চায়? এনসিপি শুরু থেকেই হচ্ছে বাংলাদেশে আসলে ফ্যাসিজম আর স্বৈরাচার দুইটাকে আমি একটু ডিফারেন্স করতে চাচ্ছি। কারণ হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের সময় এর সাথে পুরো 9 বছর শাসন আমলে মনে 36 জন আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন আমি যতটুকু জানি, আমি জানি না ভুলও হইতে পারে। হ্যাঁ, কতজন হবে এটা? অনেক, 100-এর উপরে। হ্যাঁ, আচ্ছা, বা 136 টোটাল 9 বছরে। আচ্ছা, 136 জন ধরলাম। আর এরপরে হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়েই এই যে অভ্যুত্থানের আগে 3 জোটের রূপরেখা ছিল, সেখানে 3 জোটেরই কথা ছিল যাচ্ছে জাতীয় পার্টির কাউকে কেউ কোনো দলে গ্রহণ করবে না, এটা লিখিত কমিটমেন্ট ছিল। কিন্তু অভ্যুত্থান হওয়ার পরে ঠিক 91 নির্বাচনের আগ মুহূর্তে যেখানে যেখানে জাতীয় পার্টির যে নেতা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে কেউ বিএনপি নিয়ে গেছে, কেউ কোনোগুলো জামাত নিয়েছে, কোনোগুলো আওয়ামী লীগ নিয়েছে। এবং সর্বশেষ 1996 সালে যেভাবে হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত জাতীয় পার্টিকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছে, ঠিক একইভাবে 2001 সালের নির্বাচনের আগেও জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত একসাথে ব্যবহার করছে। এই যে করা, একদিকে দোষ চাপাইয়া দিলে হয় না। বাংলাদেশের রাজনীতিক এই অবিশ্বাস, অনিশ্চয়তা জন্ম নেওয়ার মেইন কারণ এই 90 পরবর্তী রাজনৈতিক দলগুলা যারাই ক্ষমতায় গেছে বা ক্ষমতার কাছাকাছি ছিল তাদের ভঙ্গের, আপনার প্রতিজ্ঞা ভঙ্গের কারণ। আজকে আপনি সেই কারণেই এই তখনকার প্রতিজ্ঞাগুলা, তখনকার ওয়াদাগুলা যদি হচ্ছে পূরণ করতো ঠিক মতো, তাহলে আজকে 24-এ এসে এই জেন্টলম্যান এগ্রিমেন্টের মাধ্যমে জুলাই সনদের ব্যাপারে প্রত্যেকে রাজি হয়ে যেত। আচ্ছা, একটা জাতীয় পার্টির ব্যাপারে আপনাকে আমি জিজ্ঞেস করতে পারছি না। আমরা এটা শেষ করি জাতীয় পার্টির ইস্যুটা, তারপর আরেকটা কোশ্চেন করেন। জাতীয় পার্টির আমরা সেই শুরু থেকে বলছি 14 দল যারা গুম খুন, আমি শুধুমাত্র একেবারে 14 দলের প্রত্যেকেই কিন্তু হচ্ছে আপনার ইয়ের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানে 14 দল, প্রত্যেকটা দলই আপনার গুম খুনের প্রত্যেকটার মানে হচ্ছে লাইসেন্স দিয়েছে শেখ হাসিনাকে, সমর্থন জুগিয়ে গেছে, 14 ভোটের সমর্থন জুগিয়েছে, 18 রাতের ভোটের সমর্থন জুগিয়েছে। তো রাজনৈতিক দল, কোনো দল যদি হচ্ছে রাতের ভোটের সমর্থন দিয়ে যায়, তাদের আর বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? রাতে ভোট কারচুপি করে, দেশের সংবিধান লঙ্ঘন করে, দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে, গুম খুন করে, সর্বশেষ হত্যাকাণ্ডে সমর্থন দিয়েছে। এদের কারোরই রাজনীতি করার অধিকার বাংলাদেশে, মানে ওই ব্যানার আমরা যেভাবে জামাতের ব্যাপারেও বলি যে জামাত 71-এ বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করে নাই। কারণ জামাতকে
ওরা যারা এই দেশের নাগরিক আছে তারা বাংলাদেশে থাকবে, বাংলাদেশে রাজনীতি করবে, কিন্তু সেই ব্যানারটা দিয়ে রাজনীতি করা উচিত না, কারণ এই ব্যানারটা বিরোধিতা করছে। ঠিক একই ধরনের কথা বলি, এদের মধ্যে যারা সরাসরি হত্যাযজ্ঞের সাথে অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত না তারা বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশে থাকবে। যারা অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল ব্যক্তি পর্যায়ে, তারা প্রত্যেকেই আইনের আওতায় আনবে, বিচারের আওতায় আনবে। কিন্তু ওই ব্যানারগুলা যেগুলা ব্যানার আকারে আপনার হচ্ছে সংগঠন আকারে সরাসরি এই সকলের অপকর্মের সাথে জড়িত ছিল, তারা কিভাবে বাংলাদেশে আরেকবার রাজনীতি করবে? ওই জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আমরা অন্য রাজনৈতিক দল সকলের সাথে একমত। আমরা আবারও আপনাদের কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচে ছোট্ট একটা বিরতির পর যখন ফিরবো তখন আন্দোলন না নির্বাচন, এই যে বিতর্ক চলছে সেটি অব্যাহত থাকবে। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা রয়েছেন। আমরা আজকের যে আলোচনার বিষয় ঠিকঠাক করেছিলাম সেটি হচ্ছে আসছে নির্বাচন, তবু কেন আন্দোলন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই। একটু আগেই বিরতির আগে আব্দুল হান্নান মাসুদ তিনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি বা জামাত ইসলামকে পাল্টাপাল্টি ব্যবহার করেছে তাদের নিজেদের সুযোগ সুবিধার কারণে বা সুবিধার কারণে। এই অভিযোগ তো আপনাদের উপরেও যায় বা বিএনপির উপরেও যায়। দেখুন, বাংলাদেশের জাতীয় পার্টির বা রাজনীতিতে ফেরাটার পুরোটাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হাত ধরে, এবং রাজনীতিতে পরস্পরকে দিয়ে সুবিধাভুক্ত হওয়া এবং পরস্পরের উপর নির্ভর করে ক্ষমতায় যাওয়া এবং থাকা, এটা আমরা 8 থেকে 2024 পর্যন্ত খুব পরিষ্কারভাবে দেখেছি। আজকে আপনার যে আলোচনা নির্বাচন সামনে তবু কেন আন্দোলন, তার অনেকগুলো কারণ আছে। আপনি দেখুন, আমরা যদি ঐক্যমত কমিশনের দিকে তাকান, আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য বিষয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমতে এসছে। 800টা বা 850টা প্রস্তাব ছিল, দেখা গেছে তার মধ্যে মেজরিটি 2/3 প্রস্তাবের মধ্যেই পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়েছে। 2 হচ্ছে সমস্যা তৈরি হয়েছে সংবিধান সংশোধন বা সংবিধান নতুন হবে না এই সংবিধানকেই সংশোধন করে আমরা কাজ করব সেটা নিয়ে। আপনি আমাকে বলেন তো, এই মুহূর্তে সংবিধান সংশোধনের উপায়টা কি? এই মুহূর্তে তো কোনো পার্লামেন্ট নাই, তাহলে এই মুহূর্তে আপনি সংবিধান কি করে পরিবর্তন করবেন? আপনাকে সংবিধান পরিবর্তন করলে একটা পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে 2/3 মেজরিটি দিয়ে আপনি সংবিধানটাকে পরিবর্তন করতে পারছেন। আপনি কেউ বলছে অর্ডিন্যান্স দিয়ে কেন না? অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। অর্ডিন্যান্স হচ্ছে আইনের মতো, আইন দিয়ে যেমন সংবিধান পরিবর্তন হয় না, ঠিক একইভাবে অর্ডিন্যান্স দিয়েও সংবিধান পরিবর্তন হয় না। আর যেই পরিবর্তনগুলো বিএনপি একমত হচ্ছে না, কিন্তু সেটা হয়তো জামাতের প্রস্তাবে আছে, সেটা হয়তো এনসিপির প্রস্তাবে আছে। ভোট দিলে যদি মানুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, মানুষ যদি মনে করে যে সংবিধানে এই জায়গায় পরিবর্তন না আসলে বাংলাদেশ তারা যেই রকম দেখতে চায় সেই রকম বাংলাদেশ হবে না, তাহলে তো ভোটের মাঠে তারা সেই জবাবটা দিয়েই দিতে পারে। তারা জামাতকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, জামাত যদি ভোটে নির্বাচিত হয়ে যায় জামাত সেই পরিবর্তনগুলো আনবে, যদি এনসিপি ভোটে যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা সেই পরিবর্তনগুলো আনবে। আর যেই বিষয়গুলো সংবিধানের পরিবর্তনগুলোর সাথে বিএনপি সহ অন্য সকল পলিটিক্যাল পার্টি একমত হয়েছে, সেগুলো পরিবর্তন করতে হলেও তো একটা পার্লামেন্ট লাগবে। ধরুন বিএনপি 2/3 মেজরিটি পেল না, বা যারাই ক্ষমতায় গেল তারা 2/3 মেজরিটি পেল না, কিন্তু তারা তো দলগুলো তো ঐক্যমতে পৌঁছেছে, সুতরাং অন্য দলগুলো তো সেই প্রস্তাবে ভোট দেবে। তাহলে কি উচ্চ কক্ষের পিয়ার পদ্ধতির ক্ষেত্রে বিএনপির যে নোট অফ ডিসেন্ট দেয়া, সেটাই কি আসলে বিএনপির সাথে মত পার্থক্যের কারণ, বা বড় রাজনৈতিক দলগুলোর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে সেটা মত পার্থক্যের কারণ কি এটাই? দেখুন, উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে বিএনপির যে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা তো উচ্চকক্ষে কোনো বিল আটকে দেয়া বা একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরির জন্য উচ্চকক্ষের কথা বলিনি। আমরা বলেছি সমাজে যারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি আছেন, যারা হয়তো আমাদের প্রচলিত পদ্ধতির নির্বাচনের মধ্যে দিয়ে সংসদে যেতে পারবেন না, তারা যাতে সংসদে যান এবং তারা যাতে তাদের যেই প্রজ্ঞা এবং তাদের যে অভিজ্ঞতা সেটার আলোকে তারা
যদি দেশকে সার্ভ করতে চান তারা উচ্চকক্ষে তাদের মতন করে করতে পারবেন। আর তাছাড়া উচ্চকক্ষের পাওয়ারও কিন্তু খুব লিমিটেড। যে কোনো বিল মাত্র 2 মাস তারা আটকাতে পারবে, তারপর যদি তারা তারপরেও আটকে রাখে, পাস না করে, এই বিল অটোমেটিক্যালি পাস হয়ে গেছে বলে গণ্য হবে। সো উচ্চকক্ষে যে খুব বড় কোনো ক্ষমতা আছে তেমনটাও কিন্তু দেখা যাচ্ছে না। ধন্যবাদ। আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। আমরা একেবারে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই এবং সেখানে বেশ কিছু রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী বা পিআর পদ্ধতিতে তারা অংশীজন হতে চায়, এরকম হতে পারে বিষয়টা। তো আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমত, যে কোনো রাজনৈতিক দল তার নীতি, আদর্শ, কর্মসূচিকে সামনে রেখে যে কোনো দাবি তুলতে পারে। জামাত ইসলাম তারা পিআর চায়, এনসিপি পিআর চায়, আরও বেশ কতগুলো দল পিআর চায়। এটা চাওয়ার অধিকার তাদের আছে। একই সঙ্গে জনগণ বিবেচনা করবে, আপনি ঢাকায় পিআর চাইছেন কিন্তু আপনার মনোনীত প্রার্থী গত 1 বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটা কি এক ধরনের স্ববিরোধিতা কিনা? গত ঈদের সময় আপনার দলের অমুক নেতা কুষ্টিয়া 3 আসনে জনগণের সমর্থন চেয়ে নিজের ছবি প্রকাশ করেছেন, পোস্টার লাগিয়েছেন, তাহলে সেই কাজটি। আর এখানে বসে আপনি যেটি বলছেন, এই যে আমরা ক্রিটিক করি একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগে এইটা করছে সেইটা করছে, এখন এসে দেখছি যে একটা রাজনৈতিক দল ঢাকায় এক ধরনের কথা বলছে, ঢাকার বাইরে এক ধরনের কথা বলছে। এক, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এই যে ঐক্যমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলো এখানে বসছে, তারা কি সব বাংলাদেশের সমস্ত মানুষের রিপ্রেজেন্ট করে? না, করে না। বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ আছে, এই রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী ভোটার নন, অথবা তার ভিন্ন মত আছে। আমাদের এই রুমটার মধ্যে যারা বসে আছে আমরা সবাই কি এই দলগুলোর সমর্থক? থাকতেও পারি, নাও থাকতে পারি। তাহলে যে জনগণ এই দলগুলোর সমর্থক নন বা এই প্রসিডিউরের মধ্যে তারা নেই, এই প্রসেসের মধ্যে তারা নেই, তাদেরকে, তাদের ওপিনিয়নটাকে আপনি কিভাবে রিকগনাইজ করবেন? আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্ট করে বলেছিলেন, যে সমস্ত ইস্যুতে দলগুলো একমত হবে আমরা সেগুলোকে গ্রহণ করব, বাকিটা নির্বাচনের ভেতর থেকে পাবলিকের কাছে যাবেন। আপনি পাবলিকের কাছে আপনি বলবেন যে আমি যদি নির্বাচিত হই ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বাড়ি বানিয়ে দিব, আপনি বলেন, পাবলিকের কাছে যান। কিন্তু আপনি সবকিছু কেন নির্বাচনের আগে আপনি রাজনৈতিকভাবে কর্মসূচি দিয়ে চিৎকার চেঁচামেচি করে দাবি করে আদায় করে নিতে চান? তার মানে হলো যে জনগণের প্রতি আপনি যেটা বলছেন যে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো আসলে ভুলে যায় ইত্যাদি ইত্যাদি, তার ভেতর থেকে, গণ অভ্যুত্থানের ভেতর থেকে আমাদের যে সংস্কৃতির যে পরিবর্তনটা সেটি হয়নি। মানুষকে আপনি এখনো ধোঁকা দিচ্ছেন। আপনি একসাথে আমরা 1 বছর আগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলাম, এখন আমরা কেউকে বিশ্বাস করছি না। তাহলে রাজনীতির যে পরিবর্তনটা কোথায় হলো? রাজনীতির সংস্কৃতির পরিবর্তনটা কোথায় হলো? কেউকে যদি আপনি বিশ্বাস না করেন এবং সবকিছু যদি নির্বাচনের আগেই আপনি করে ফেলতে চান, তাহলে নির্বাচনের প্রয়োজন নেই। আপনি সবাইকে ডেকে একটা কনভেনশন করেন, তারপরে কতগুলো আসন ভাগাভাগি করে দেন, তুমি 40% নাও, তুমি 30% নাও, হয়ে গেল। এত টাকা খরচ করার দরকার নাই। ধন্যবাদ। আপনার কাছে আসবো। আব্দুল হান্নান মাসুদ, একটু আপনার কাছে আসি। বিইআই, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষণা বলছে 10 মাসে, মানে 10 মাস আগে 59% মানুষ সংস্কার চাইতেন, বর্তমানে তা নেমে এসেছে 19%। এনসিপি এই বিষয়ে কি বলে? এখানে প্রায় 1,500 মানুষ এবং ভিন্ন ভিন্ন সময়ে এই গবেষণাটি হয়েছে। নিশ্চয়ই আপনি প্রতিবেদনটি পড়েছেন এবং দেখেছেন যে বেশ কয়েক দফায় এই গবেষণাটি চালানো হয়েছে। এনসিপি এই বিষয়ে কি বলে? একটা বিষয় হচ্ছে, আমি কয়েকদিন আগে ডাকসুর একটা অভিজ্ঞতা শেয়ার করি। জামাতপন্থী একটা সংগঠন যখন হচ্ছে করছে, আপনার জরিপ করছে, সেখানে হচ্ছে শিবির 70% ভোটে জিতে যাচ্ছে। আবার বিএনপি পন্থী সংস্থা যখন জরিপ করছে, সেখানে হচ্ছে ছাত্রদল সবগুলাতে 80% ভোট পেয়ে জিতে যাচ্ছে। এই ইস্যুটা বাংলাদেশের জরিপের প্রতি বাংলাদেশ সংস্থাগুলার মানে হচ্ছে একনিষ্ঠতা এবং হচ্ছে বিশ্বস্ততা বড় কোশ্চেন অলরেডি আছে। বাংলাদেশের মানুষ কতটুকু সংস্কার চাচ্ছে না চাচ্ছে সেটার চাইতে বড় বিষয়, বাংলাদেশের মানুষ এই সরকারকে বসাইছে আরেক সরকারকে বাদ দিয়ে। তাহলে ওই সরকার জুলাইয়ের যে আন্দোলন পরবর্তী সরকারটাকে বসাইছে, ওর দায়িত্ব তো তখনই দিয়ে দেওয়া হয়েছে।
সরকারের দায়িত্ব তো 4টা, বিচার, 3টা, বিচার, সংস্কার, নির্বাচন। এই দায়িত্ব পালন না করে সরকার কিভাবে নির্বাচনের দিকে যায়, সংস্কার বা বিচারের দায়িত্ব মোটামুটি বিচারটাও একটা পর্যায়ে না নিয়ে। এখন হচ্ছে সংস্কার বিষয়টা, আপনি কথা বলতেছেন জুলাই সনদ, তো জুলাই পরবর্তী যে সরকার ম্যান্ডেট নিয়ে আসছে সেই সরকার বাস্তবায়ন করবে না, আপনি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য দিবেন হচ্ছে ভোটের সনদের, তাহলে ভোটের সনদ বলতেন যে জাতীয় ভোটের সনদ আকারে আপনার তো করেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই ঘোষণা থাকবে সেই ঘোষণা অনুযায়ী এই সরকার যদি হইতো তাহলে তো কথাই ছিল না। আমি বলতে চাচ্ছি নামটা যেহেতু জুলাই সনদ, জুলাই থেকে ম্যান্ডেট পাওয়া যে সরকার সেই সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে, এটা বাংলাদেশের প্রতিটা মানুষ মনে করে। এটা মানে হচ্ছে যারা বাইরে বাইরে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হওয়ার কারণে বিরোধিতা করে তারাও ভিতর অফলাইনে যখন হচ্ছে আমরা বসি তারাও মনে করে যে এটা যদি এখন বাস্তবায়ন না হয় আসলে হচ্ছে পরে এটা পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব না, কারণ রাজনৈতিক দলগুলোই চাইবে না এখনো যেই পরিমাণ দ্বিমত। সুতরাং হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে হচ্ছে সংস্কার কি পরিমাণ চাই সেটা জুলাইয়ে দেখছেন। জুলাইয়ে রক্ত যখন দিয়েছে প্রত্যেকেই, এরপর রক্ত দেওয়ার পরে, রক্ত দেওয়ার আগে পরে প্রত্যেকটা সময়ে তারা হচ্ছে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে তারা কি চাই। আপনি মানে হচ্ছে শুধু তারপরে 1 মাস না যাইতেই যে পরিমাণ নির্বাচন শুরু করছেন, আসলে নির্বাচনের জন্য বাংলাদেশের দীর্ঘ সময় ধরে আন্দোলন হচ্ছে। আমরা বলছি নির্বাচন ম্যান্ডেটরি, বাংলাদেশের নির্বাচন খুব দ্রুত দরকার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের যেই অবনমন, সেক্ষেত্রে নির্বাচনটা দ্রুত দরকার। কিন্তু সেই নির্বাচনটা এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে হওয়া দরকার যে এই সিস্টেম ব্রেক করে সামনের দিনে হচ্ছে আপনি চাইলে আরেকটা অপনির্বাচন করতে পারবেন না। না, সেটা পিয়ার পদ্ধতি না। আমি সিস্টেম তৈরি করতে বলছি, আমি নট অনলি নির্বাচনের সিস্টেম, আমি বলছি রাষ্ট্রীয় সিস্টেম তৈরি করার জন্য, সাংবিধানিক সিস্টেম তৈরি করার জন্য। আপনি বলতেছেন বাংলাদেশের যতগুলা বড় ক্রাইসিস তৈরি হয়েছে প্রত্যেকটা ক্রাইসিস সংবিধানের সাথে রিলেটেড, আর সেই ক্রাইসিসটা জুলাইয়ের দিকে মানুষকে ধাবিত করেছে, এবং জুলাই পরবর্তী মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে সেই ক্রাইসিসগুলাই আপনার হচ্ছে বাস্তবায়ন করা, এই সরকারকে দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা হল সংসদ নির্বাচনগুলোতে এনসিপির এরকম ফলাফলের কারণ কি আপনি কি মনে করেন? এনসিপির না বলে ছাত্র সংসদের বলে, ছাত্র সংসদ রাজনীতি, এই ছাত্র সংগঠনটা তো দাঁড়াই নেই। আপনি মাত্র 2 মাসের একটা ছাত্র সংগঠনকে আপনি যখন হচ্ছে 70 বছর 80 বছর বা হচ্ছে 40 বছর 45 বছর ছাত্র সংগঠনের সাথে এইভাবে অভিজ্ঞতার সাথে আপনি যখন ঠেলে দিবেন তখন তো তাদের অবস্থা এর চাইতে ভালো, হয়তো আমরা আরো একটু ভালো আশা করছিলাম, কিন্তু আপনি যেভাবে তুলনা করতেছেন যে মনে হয় যেন এই ফেইলিয়রটা শুধুমাত্র জুলাইয়ের ফেইলিয়র, যেহেতু জুলাই আন্দোলনের আপনারা আমি এটা মনে করছি না। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা শুধুমাত্র যে হচ্ছে জুলাইয়ে যারা হচ্ছে আপনার হচ্ছে শুধু যে ছাত্র সংসদের লোকগুলাই যে জুলাইয়ের নেতৃত্বে ছিল তা না, ক্যাম্পাসগুলোতে তাদের পাশাপাশি তাদের সেকেন্ড লেয়ারে হোক, তাদের পাশেই হোক, সামনের লেয়ার হোক, সব দলের ছাত্র দলের ছাত্র শিবিরের সকল ছাত্র সংগঠনের নেতারাই ছিল। এদেরকে প্রত্যেককে কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীরা চিনে, এবং কারা শিক্ষার্থীরা সবসময় চিন্তা করছে কাদের মাধ্যমে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাটা বেশি বাস্তবায়ন করা যাবে। আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলা বিষয় আসতে পারে, অনেককে বিভিন্নভাবে বিতর্কিত করা হয়েছে, অনেকগুলো কোশ্চেন আসতে পারে। শিক্ষার্থীরা যারা ওয়েলফেয়ার পলিটিক্সটা শিক্ষার্থীরা হয়তো অনেক জায়গায় গ্রহণ করছে, এবং শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বার্তাও দিয়ে দিয়েছে যে ছাত্র সংসদকে বার্তা দিয়েছে তোমরা যে রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েছো তার অনেকগুলাই ভুল, এবং তারা এটা থেকে শিখবে। তারাও 40 বছর 25 বছর 50 বছর যেতে তাদেরও মানে হচ্ছে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। যেমন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে, 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ছাত্র শিবির 2025 এসে প্রথম ডাকসু জিতে। তার আগে এতগুলো ডাকসু হলো তারা কখনো জিতে নাই, কারণ হচ্ছে যেখানে প্রতিষ্ঠিত হবেন সেখানে যে আপনি প্রাথমিকভাবে জিতে যাবেন তার জিতে এত সময় লাগে না, আসলে আরো স্বল্প সময়ের মধ্যে ছাত্র সংসদ ভালো করবে। ছাত্র দলের যে প্যানেল, আমরা দুটো ছাত্র সংসদ বা হল সংসদ নির্বাচন দেখলাম, সেখানে ছাত্র দলের অবস্থা, ফলাফল আসলে এরকম কেন হলো? এটা কি আপনাদের হতাশ করেছে? আমরা আসলে কারণ বিশ্লেষণের দিকেই আমার মনে হয় দল বেশি ফোকাস করলে ভালো হয়। কারণগুলো অনেকগুলো কারণ উঠে এসছে, বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন রকম কারণ দেখিয়েছেন। একটা তো সত্য যে ছাত্রদল গত 15 বছর ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, ছাত্রদল গত 15 বছর ঘরে থাকতে পারে নাই, ছাত্র দলের সাথে সম্পৃক্ততা আছে এই খবর পেলেই হয়েছে, মামলা হয়েছে, গুম হয়েছে, নখ তুলে ফেলেছে, পঙ্গু করে দিয়েছে ইত্যাদি নানান রকম। আর তার বাইরে তো মামলা আছেই, সকালে থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাজিরা আছে। এটা একটা কারণ যে তারা 15 বছর ক্যাম্পাসে ছিল না। 2 হলো যখন এই ছাত্র দল নতুন কমিটি দিল এবং তারা যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেল তখন আমরা দেখলাম যে
সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কিছু কিছু সংগঠন, আমরা জানি তারা কারা, প্রবল বাধার একটা তৈরি করলো এবং বলা হলো যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হবে না, কোনো দলের ছাত্র রাজনীতি তারা ক্যাম্পাসে মেনে নেবে না। সো এই যে শুরু হলো, সেটা তো এই দীর্ঘ 1 বছর আমরা দেখলাম যে সেটার ধারাবাহিকতা। 3 হচ্ছে শিবির গত 15 বছর ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়ে কখনো তারা ভিন্ন কোনো পরিচয় কিংবা কখনো কেবল সাধারণ ছাত্র পরিচয়, তারা কিন্তু ক্যাম্পাসটাকে দখলে রেখেছে। তারা নানান রকম কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে আমরা গণমাধ্যমে দেখেছি। ফর এক্সাম্পল, হলে হলে ওয়াটার পিউরিফায়ার তারা দিয়েছে, স্টুডেন্টদের সঙ্গে 1-to-1 একটা কানেকশন তৈরি করেছে। এই জায়গাগুলোতে ছাত্রদল 5 আগস্টের পর থেকে আসলে করতে পারতো কিনা? আমি তো বলবো এই বিশ্লেষণগুলো এখন চলছে, এই বিশ্লেষণগুলো এখন হচ্ছে এবং আমাদের লাস্ট মুহূর্তে প্যানেল দেয়া, আর ওদিকে শিবির প্যানেল দিয়েছে অনেক আগে। শিবির জানতো কারা কারা ইলেকশন করবে এবং তাদেরকে ডোর টু ডোর স্টুডেন্টদের কাছে হলে হলে তারা কিন্তু অনেক আগে থেকেই পাঠিয়েছে। অর্থাৎ তারা পুরো প্রক্রিয়াটাকে খুব সংগঠিতভাবে তারা শুরু থেকে কাজ করেছে। সেই জায়গায় ডেফিনেটলি আমাদের ছাত্র দলের কিছু ল্যাকিংস ছিল। আর আপনার জাহাঙ্গীরনগরে যেটা হয়েছে, সেখানে তো আপনারা দেখেছেন যে শিক্ষকরাও নির্বাচন বর্জন করেছে। 4-5 শিক্ষক তারা বলেছে যে নির্বাচন ফেয়ার হচ্ছে না। বিএনপি পন্থী শিক্ষক, হ্যাঁ, বিএনপি পন্থী শিক্ষক, এর মধ্যে আবার একজন আছেন যিনি বিএনপি পন্থী শিক্ষক নন, আওয়ামী লীগ পন্থী শিক্ষক বলে তিনি পরিচিত। আমরা এখন জানতাম না, আমরা এখন দেখলাম যে তিনি আওয়ামী পন্থী শিক্ষক। তিনিও বলেছেন যে এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি। তারপরে আপনি ধরুন একজন শিক্ষক বের হয়ে বলছেন যে যেই কালিটা দেওয়ার কথা ছিল, অমোচনীয় হওয়ার কথা, যে কালিটা আসলে মুছবে না 1 দিনে 2 দিনে 5 দিনে, সেই কালিটা উনি একদম দেখিয়ে দিল মিডিয়ার সামনে যে মুহূর্তে মুছে যাচ্ছে, নেহরিন আপা মুহূর্তেই কালি মুছে যাচ্ছে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে হল সংসদ দখল বা কেন্দ্রীয় সংসদ দখল করার জন্য এতটা অস্থিরতা না হলেও হতো, তাই না? আমরা তো 24-এ এই শপথ নিয়েছিলাম যে আগামীর বাংলাদেশটা আমরা সবাই ভিন্নভাবে গড়ব। এই বাংলাদেশে জবরদস্তি, ভোট চুরি, ব্যালট বাক্স ভরে ফেলা আগের থেকে, ধরুন কেন এক্সট্রা 10-20% ব্যালট পেপার ছাপানো হয়েছে, কাদের জন্য, কেন ছাপানো হয়েছে, এই প্রশ্নগুলোর তো তোমরা পাই নাই। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন এই আলোচনা অব্যাহত থাকবে। মধ্যবর্তী ব্যাংক পিএলসি বাংলাদেশের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমরা যে আলোচনায় আছে সেই আলোচনায় ফিরছি। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসবো। এই যে রাজনৈতিক দলগুলো, বেশ কয়েকটা রাজনৈতিক দল আন্দোলনে যাওয়ার কথা বলছে, এটিকে আসন্ন নির্বাচনে একটা বড় প্রভাব ফেলবে কিনা বা নির্বাচন পেছানোর কোনো পায়তারার জায়গা কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। গতকালকে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ একটা আশঙ্কার কথা বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে বাংলাদেশের একটা বড় রকমের সংকট তৈরি হবে। আপনি নির্বাচন আশঙ্কা করেছেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যমত্য না হলে একটা নির্বাচনের আগে হানাহানি পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনি যদি নির্বাচন যে কোনো কারণেই হোক যদি বিলম্বিত করেন অথবা পিছিয়ে দেন তাহলে বাংলাদেশ সংকটের মুখে পড়বে। সুতরাং এখানে নির্বাচনের অনেক দাবি আপনি তুলতে পারেন, কিন্তু আপনার যদি আলটিমেট টার্গেট হয় যে এই দাবিগুলো অর্জনের নামে আমি নির্বাচনকে পিছিয়ে দেব, তার ভেতর থেকে নানা রকমের শক্তি এখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাংলাদেশকে ঘিরে যেমনিভাবে বাংলাদেশের ভেতর থেকেও নির্বাচন গণতান্ত্রিক শাসনে উত্তরণের পথে বাধা সৃষ্টির চেষ্টা আছে, নির্বাচনের ভেতর থেকে নিজেদের শক্তি সামর্থ্য বাড়িয়ে তোলার কৌশল অবলম্বন করে সেই চেষ্টা আছে, আবার বাইরের থেকেও কতগুলো চেষ্টাটা আছে যারা বাংলাদেশের ভেতরে নানা ধরনের সুযোগ সুবিধা চায়। যেমন আজকে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন আমরা আমেরিকার মন নরম করার জন্য কতগুলো বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করছি। এখানে আমরা একসময় ভারতের যে আধিপত্য তার ভেতর থেকে আমাদের সংকটগুলো বুঝেছি, সেই জায়গাটায় নতুন করে আমেরিকার যে আধিপত্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানে চেয়েছিল বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠিত হবে, কিন্তু ভারতের বিপরীতে ভারতের বদলে আমেরিকার আধিপত্য হবে এটা আমরা চাইনি। কিন্তু ক্রমশই সময় যত যাচ্ছে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি 1 লাখ কোটি টাকার
আপনি এলএনজি কিনবেন আমেরিকার কাছ থেকে, 1 লাখ কোটি টাকা দিয়ে আপনি বিমান কিনবেন আমেরিকার কাছ থেকে, 10,000 কোটি টাকা দিয়ে আপনি কি বলে ওই জাহাজ কিনবেন আমেরিকার কাছ থেকে। আপনার এই যে সংস্কার ইস্যু নিয়ে আপনি দৌড়ে চলে যাচ্ছেন আমেরিকার রাষ্ট্রদূতের বাড়িতে, এর ভেতর থেকে আমরা শঙ্কা করছি সারা পৃথিবীতে আমেরিকা তার নিজের স্বার্থে যেভাবে নাক গলিয়ে একটা ভিন্নতর পরিস্থিতি তৈরি করতে চায়। আমি মনে করিয়ে দিয়ে শেষ করব, বাংলাদেশে গণতন্ত্র থাকুক কি না থাকুক, এটা ভারতের কিছু আসে যায় না, তার স্বার্থটা প্রধান। বাংলাদেশে গণতন্ত্র আছে কি নেই, এটা আমেরিকার কিছু আসে যায় না, তার স্বার্থটা প্রধান। সুতরাং এই ধরনের একটা সংকট তৈরি করে আমেরিকা তার যে ইন্টারেস্ট সেটা এখানে নিয়ে আসতে চায়, ভারত তার যে হারানো রাজ্য সেটি হয়তো পুনরুদ্ধার করা চাইতে পারে, কিন্তু বাংলাদেশকে ধন্যবাদ। একটা স্বাভাবিক জায়গায় যেতে সময় হলে একেবারে একটা নির্বাচনের দিকে রুবেল ফারহান, অবশ্যই একটু আপনার কাছে যাব। জেম কাদের বলেছেন বর্তমান সরকারের ভেতরে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিচ্ছবি তিনি দেখতে পান। বিএনপি কি মনে করে? এটা জিএম কাদের সাহেব বলেছেন, এটা উনি ভালো বলতে পারবেন বা ওনার দল এই ব্যাপারে মন্তব্য করলে ভালো হয়। তবে কিনা ওনার দলও কিন্তু বাংলাদেশে পতিত স্বৈরাচার হিসেবেই পরিচিত, হ্যাঁ, এবং ওনাদের একেবারে প্রত্যক্ষ মদদেই শেখ হাসিনা দীর্ঘ 15 বছর তার শাসনামল চালাতে পেরেছে। ধরুন 14 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ ইলেকশন বর্জন করলো, সময় একটু সংক্ষিপ্ত, আমরা ইলেকশন বর্জন করলো, পরবর্তীতে আমরা দেখলাম ভারতের চাপে আবারও তিনি ইলেকশনে পার্টিসিপেট করতে বাধ্য হলেন, বিরোধী দলের আসনে গিয়ে বসলেন। 18তেও তাই, 24এও তাই। তো আমার মনে হয় ওনাদের মুখে এই কথাগুলো এখন আর মানায় না। আমি বরং আমার ভাইয়ের দুটো কথার একটু জবাব দিই। আমার ভাই হান্নান মাসুদ বলেছে যে ক্রাইসিস সংবিধান থেকে তৈরি হয়েছে। দেখুন, ক্রাইসিস সংবিধানকে ভাঙার মাধ্যমে তৈরি হয়েছে। কিভাবে? সংবিধানে কোথাও একদলীয় নির্বাচনের কথা বলা নাই, সংবিধানে কোথাও ভোট চুরির কথা বলা নাই, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। সংবিধানে কোথাও গুমকে লেজিটিমেট করা হয় নাই, কিন্তু হয়েছে। সংবিধানে কোথাও বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করার কথা বলা হয় নাই, কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং সংবিধানে একটার পর একটা ম্যানিপুলেটেড ইলেকশনের মধ্যে দিয়ে কেউ বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা হয়ে উঠবে, এরকম কোনো রকম ইন্ডিকেশন সংবিধানের মধ্যে নাই। প্রতিটা স্টেপে স্টেপে সংবিধানকে অগ্রাহ্য করে, সংবিধানকে ওভারটেক করে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েই এই স্বৈরাচারের জন্ম হয়েছে। আর অবিশ্বাস আর অনাস্থার জায়গায় কথা একটা বলে শেষ করি, অবিশ্বাস অনাস্থা তখনই দূর হবে যদি একটা ডেমোক্রেটিক প্রসেস বাংলাদেশে চালু হয় এবং অন্তত 3-4টা নির্বাচন আমরা হতে দিতে পারি, তখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো। আব্দুল হান্নান মাসুদ, একেবারে এক কথায় এবারের নির্বাচনের পূর্বে যে হানাহানি পরিস্থিতির কথা বলা হচ্ছে, 2 মিনিট বলতে দিতে হবে। মানে সংবিধান অনেক কিছু লেখা নেই, বলা নেই, কিন্তু সংবিধান পাওয়ার কাঠামো এমন ভাবে করা যাতে করে আপনি গুম করতে পারেন, খুন করতে পারেন, রাতে ভোট করতে পারেন। আপনার সরকারকে এত বেশি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, এত বেশি প্রধানমন্ত্রী পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, উনি রাতের ভোটকে দিনের, দিনের ভোটকে রাতের বলতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনা নিশ্চয়ই পরবর্তীতে অব্যাহত রাখবো। আমাদের সময় একদম শেষ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতি রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ। শুভরাত্রি।